কোনো টিম আমি টুর্নামেন্টে যেই টিম সাফার করে না সেই টিমের উইনিং চান্সেস অনেক কমে যায়। মোমেন্টাম যখন স্পেনের দিকে একবার ঝুঁকে যায় তখন ওরা যে কারো গর্দানের উপরে চেপে বসে। ইংল্যান্ড এখনো এমন কোনো টিম ফেস করেনি যেই টিমে লায়নেল মেসি আছে। মেসিকে খেপানো আসলে কতটা ভয়ঙ্কর হতে পারে। মেসি যদি ইংল্যান্ডের বিপক্ষে একটা লেজেন্ডারি পারফরমেন্স দিয়ে দেয়, আর্জেন্টাইন ফ্যানরা ফাইনালে জিতছে না হারছে ওটাকে পাত্তা দেবে না। সবচেয়ে বেশি মিস করবো আসলে টেকনিক্যাল ফুটবলের একটা মডার্ন অধ্যায় যাকে দিয়ে শুরু হয়েছিল এটার সমাপ্তি হয়ে যাবে। সবাইকে স্বাগত ইন্ডিপেন্ডেন্ট ডিজিটালের বিশ্বকাপ উন্মাদনায়। ওয়ালটন স্মার্ট ফ্রিজ প্রেজেন্টস ডাবল ট্যাকেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি শাওন হাসান, আমার সাথে আজকে জনপ্রিয় স্পোর্টস কন্টেন্ট ক্রিয়েটর হাবিবুর রহমান আছেন। হাবিবুর রহমান, আপনার সাথে আসলে কথা বলতে মানে অনেক লম্বা কথা বলা হয়ে যায়, বলতে চাইও আসলে লম্বা কথা। ইনফ্যাক্ট যদি আমি একটু লম্বা কথা দিয়ে শুরু করি, যে আজকের রাতটা প্রবাবলি বাংলাদেশের যারা বিশ্বকাপের দর্শক আছেন তাদের অনেকের জন্য শেষ রাত হতে পারে, মানে উত্তেজনার শেষ রাত, বিশ্বকাপের শেষ রাত হতে পারে। আর্জেন্টিনা এবং ইংল্যান্ডের ম্যাচ নিয়ে তো কথা বলবোই আপনার সাথে, বাট আপনার পছন্দের দল, আপনি যে দলের সাপোর্টার, ফ্রান্স, তারা লাস্ট নাইটে স্পেনের কাছে হেরেছে, 2-0 গোলে হেরে বিদায় নিয়েছে, এবং এই বিদায় নেওয়ার ম্যাচটা আসলে পুরোপুরি কাটাছেড়া করতে চাই আপনার সাথে শুরু থেকে শেষ পর্যন্ত। আসলে আমি মেবি আপনার লাস্ট যে শোটাতে আগে আসছিলাম হ্যাঁ, সেখানে বলে গেছিলাম যে স্পেন সাফোকেটিং ফুটবল খেলবে এবং সেটার একমাত্র সলিউশন ফ্রান্সের কাছে ট্রানজিশনাল অ্যাটাক। সেটা যদি করতে হয় মিডফিল্ডে কিছুটা হলেও কন্ট্রোল নিতে হবে, কিন্তু ওই যে কিছুটা হলেও নিতে হবে, ওই কিছুটাও নেওয়া যায়নি, 10% কন্ট্রোলও নেওয়া যায়নি। আর এই ব্যাপারটাই হচ্ছে মানে মিডফিল্ড যখন কন্ট্রোল নেওয়া যায়নি আমাদের অ্যাটাকটা ডিসকানেক্টেড হয়ে গেছে। এটা খুবই স্বাভাবিক ব্যাপার। আমি বলছিও যে এমবাপ্পে, ওলিসে, এমবাপ্পে, ডেম্বেলে, বার্কোলা এরা খুব বেশি বল পাবে না, মানে চান্সেস আপনার 2-3টা আসতে পারে সর্বোচ্চ। তার মধ্যে একটা ক্লিয়ার চান্স আসছিল, সেটা হচ্ছে উনাই সিমন সুইপার কিপিং করে করে দিছে। যেহেতু স্পেন হাইলাইন খেলছে, স্পেন নিয়ারলি প্লেড বার্সেলোনা। স্পেন এই ওয়ার্ল্ড কাপে খুব বেশি হাইলাইন একটা ম্যাচও খেলে নাই, বাট কালকে স্পেন নিয়ারলি প্লেড বার্সেলোনা, ফ্লিক সিস্টেমের বার্সেলোনা। ফাস্টার টিকি টাকা শুরুর হাফে পেদ্রিকে বসায় দিয়ে ফ্যাবিয়ান রুইসকে দিয়ে দিছে সলিডিটির জন্য, যাতে একটা গোল স্কোর করলেও না যেন খায়। গোল স্কোরটা মানে আমি ওই যে আরেকটা শোতে বলছিলাম যে লামিন ইয়ামাল পেনাল্টি আদায় করে নিতে পারে, সম্ভব করে ফেলছে। হাবিব ভাই, পুরো ম্যাচ ডিটেইলসে ইনডেপথে পরে যাব, তার আগে আপনার অনুভূতিটা শুনতে চাই। মানে আমার ফ্রান্স হেরে গেল, আপনি আগেই বলেছিলেন যে ফ্রান্স হেরে যেতে পারে, জি, বাট নিজের পছন্দের দল যখন বিশ্বকাপ থেকে বাইরে চলে যায় তখন আসলে অনুভূতিটা কি? আরো যখন আপনি জানেন আগে থেকে প্রেডিকশন করছেন যে হয়তো ফ্রান্স বাইরে চলে আমি যাবে। আমার জন্য কষ্টটা কম হয়েছে শুধুমাত্র এই কারণে যে আমি আগে থেকেই ম্যাচটার ব্যাপারে এক্সপেকটেশনটা একেবারেই জিরোতে নিয়ে আসছি, যে ঠিক আছে মিরাকেল যদি হয় তাইলে জিতবো, বা ফরওয়ার্ডরা যদি ইন্ডিভিজুয়াল ব্রিলিয়েন্স থেকে কিছু করে ফেলতে পারে তাইলে এই ম্যাচটা জিতবো। সো সেই আশা থেকে আমি আসলে হোপটাকে একদম নিচে নেমে আসছি। এই কারণে ধাক্কাটা আমার কাছে আকস্মিক লাগে নাই। কিন্তু ধরেন যারা ফ্রান্স ফ্যান বা আদার্স ফ্রান্সের এই ডমিনেন্ট ডিসপ্লে দেখে ভাবছিল যে ফ্রান্সকে কেউ হারাইতে পারবে না, তাদের জন্য এটা শকিং। ফ্রান্স এবং স্পেন বিল্ড আপটা কেমন ছিল? মানে ধরেন স্পেনের কথা যদি বলি, প্রথম ম্যাচে তাদের কেবো ভার্দের সাথে যেই ধাক্কাটা, ওইটা ছিল তাদের জন্য একটা ওয়েক আপ কল বলে সবাই মনে করছে। এখানে আর ফ্রান্সের কথাও যদি বলি, ফ্রান্সের শুরুটা ছিল একেবারে উড়ন্ত, তাই না? সো দুই দলের এই সেমিফাইনালে আসা পর্যন্ত বিষয়টা যদি একটু বলেন। আমি যদি আপনাকে বলি যে মরক্কো ফ্রান্সকে ভালো চ্যালেঞ্জ জানিয়ে যাওয়া উচিত ছিল, তাহলে হয়তো ফ্রান্স নিজেদেরকে টেস্ট করার একটা সুযোগ পেত, কিন্তু মরক্কো একটা পর্যায়ে ফ্রান্সের কাছে খেলা ছেড়ে দিয়েছে। এই জিনিসটাই হচ্ছে আমাকে সবচেয়ে বেশি ব্যথিত করছে, যে মরক্কো ফাইটটুকুও করে নাই, যে মরক্কোকে আমরা চিনি সেটা করে নাই। এবং বাকি টিমগুলোর ক্ষেত্রেও ইউরোপিয়ান স্টাইল খেলছে। ফ্রান্সকে যে কোনো টিম আমি টুর্নামেন্টে যেই টিম সাফার করে না সেই টিমের উইনিং চান্সেস অনেক কমে যায়। কাতার বিশ্বকাপে ফ্রান্স সাফার করেনি ফাইনাল পর্যন্ত, ফাইনালে যায় আর্জেন্টিনা ফাইনাল পর্যন্ত সাফার করে করে আসছে, যার কারণে সাফারিং টিমটাই আসলে মানে ভিক্টরিটা নিয়ে গেছে। স্পেন শুরু থেকে জার্নি ওয়াইজ কেপ ভার্দের সাথে সাফার করছে, দেন পর্তুগালের সাথেও ওরা বেশ সাফার করছে। মানে আমি এরকম বলছিলাম যে স্পেনকে যদি হারানোর ক্ষমতা রাখে সেটা পর্তুগাল রাখে, এবং পর্তুগাল নিয়ারলি ভালোই খেলেছে, চ্যালেঞ্জ করেছে।
শুধু পর্তুগালের মিডফিল্ডারদের মধ্যে বোঝাপড়ার অভাব এবং রোনালদোর সাথে ঝামেলার কারণে হয়তো পারেনি, বাট পর্তুগাল সুলভ খেললে স্পেনকে হারানো সম্ভব ছিল। তো এরপরে বলছে যে স্পেন ফ্রান্সকে আটকে দিতে পারে। স্পেন কিন্তু ফ্রান্সকে আটকানোর জন্য আসলে ওই ডিজাইনটা ওই রকমই। তো এখন মনে করেন স্পেন কিন্তু মাঝপথে সাফার করছে এবং স্পেন ন্যারো উইন নিয়ে আসছে এবং বেলজিয়ামের সাথেও খুবই ক্লিনেস্ট ফুটবল, স্প্যানিশ ফুটবলটা খেলে নাই। বেলজিয়ামের সাথেও স্পেনকে শেকি মনে হয়েছে, কিছু মোমেন্টে উনাই সিমনকে নার্ভি মনে হয়েছে, কিছু মোমেন্টে। তো এই ব্যাপারগুলা টুর্নামেন্টে আপনাকে শিক্ষা দেয়। এখান থেকে যদি আমি শিফট করি, যেমন ধরেন আর্জেন্টিনার এক্সপোজ হওয়ার আর কিছু নাই, দে রিচ দেয়ার লিমিট, কিন্তু সাফার করা একটা টিম ওয়ার্ল্ড কাপে যদি 17 গোল করতে পারে তাহলে দে ক্যান প্লে দ্য ফাইনাল। মানে এটা আমরা অফ টপিকে একটা চলে গেছি। না ঠিক আছে, মানে আমার কথা হচ্ছে যে ধরেন সাফারিংটা ইম্পর্টেন্ট, টুর্নামেন্ট ফুটবল এটা খুব ইম্পর্টেন্ট। যদি ফ্রান্স এর আগে কোনো ম্যাচে এই ধরনের চাপটা আসলে একটা বড়সড় টেস্ট, বিশেষ করে আরো একটা ব্যাড লাক দেখেন, জার্মানি আসেনি। জার্মানি আসলে দুই দলই ফাস্ট ট্রানজিশনাল অ্যাটাক ফুটবল খেলে, একটা হাই স্কোরিং ম্যাচ হতে পারতো। হয়তো ফ্রান্সই জিততো, কিন্তু নিজেদের দুর্বলতাগুলো, জায়গাগুলো বা গোছানো অ্যাটাকের সামনে কিভাবে আসলে ঝামেলায় পড়তে হবে, এই জিনিসগুলোকে ইভ্যালুয়েট করার আরেকটা সুযোগ তৈরি হতো। এখন প্যারাগুয়ে খেলছে লো ব্লক ডিফেন্সিভ, মানে রাউন্ড অফ 16 প্যারাগুয়ে চলে আসছে জার্মানির বদলে। সো এটা ফ্রান্সের জন্য দুর্ভাগ্য। এরপর আসছে সুইডেনও ওই চ্যালেঞ্জটা জানায়নি। তারপরে আসছে মরক্কো তো খেলাইছে। আমি মানে একটু কম্পেয়ার করি যে ধরেন অনেকে বলছে যে আর্জেন্টিনা সহজ প্রতিপক্ষের সাথে খেলে এই পর্যন্ত সেমিফাইনালে এসেছে। এখন সহজ প্রতিপক্ষের সাথে খেলে যদি কঠিন ম্যাচ উতরে আসা যায় সেমিফাইনালে, আমার মনে হয় সেটা খুব একটা খারাপ না। এই যে ধরেন এখন ফ্রান্স খুব মানে কঠিন বা ফ্রান্সের জার্নিতে সহজ করে নিয়ে এই যে পরীক্ষা যে দেয় না, এই যে সাফার করে না, এটার রেজাল্ট কি? আচ্ছা, আমার কাছে খুব অবাক লেগেছে, সেটা হচ্ছে আপনার ধরেন মিডফিল্ড, জি, অ্যাটাক লাইন, জি, অলিসে, চুয়ামেনি, বারকোলা এবং র্যাবিও, মানে আমার কাছে মনে হচ্ছে কমিটমেন্টের অভাব। কারণ একটা প্রেস, সেকেন্ড প্রেসটা করছে না কেউ। আমার কাছে মানে আমি শেষ করি প্রশ্নটা আপনাকে, আরো আমার মনে হয় ক্লিয়ার করে বুঝাতে চাই আমি যে ফ্রান্সের প্লেয়াররা স্পেনের প্লেয়ারদের থেকে আসলে কমিটমেন্টে পিছিয়ে ছিল কিনা। আসলে মানে ফ্রান্স ন্যাশনাল টিমের হয়ে যখন ফ্রান্স প্লেয়াররা খেলে, আমি মনে করি কমিটমেন্ট জিনিসটার আসলে খুব একটা অভাব থাকে না। দে ট্রাইড দেয়ার বেস্ট। আপনি অসহায়, আপনি করবেনটা কি? মানে আপনি বলের জন্য চার্জ করলে জায়গা বের হয়ে যাচ্ছে, মানে আপনি 3 জন কমিট করবেন প্রেস করার জন্য। এখন কাকে প্রেস করতেছেন? লেটস সে রড্রি, প্রেস রেসিস্টেন্স, ওয়ান টাচে খেলতেছে, মানে সে প্রেস রেসিস্টেন্স, তাকে আপনি 3 জন নিয়ে যাও, তার থেকে বলটা নিতে পারতেছেন না। তো আপনি কাকে প্রেস করতেছেন? পেদ্রি, এরপরে লাস্টের দিকে সে আরো 4 জনকে জমাট বাঁধাই দিচ্ছে। তারপরে আপনি দানি অলমোকে প্রেস করতেছেন। দানি অলমো সিচুয়েশন ওয়াইজ হচ্ছে কি আপনার পকেটে স্পেস ধরে আপনার গ্যাপ বের করে ফেলতেছে। আপনি প্রেস করলে অলমো এই প্রেসিং থেকে কিন্তু সেকেন্ড গোলটা বের হয়েছে। অলমো কিন্তু বলটা ওখান থেকে হোল্ড করছে, একবারে ফ্রান্স ব্যাক লাইনের ইয়াতে পড়ে যাইতে সে পাসটা বের করছে। তো আপনি এই ধরনের প্লেয়ারের বিপক্ষে আসলে আপনি অসহায়। এখানে কোয়ালিটির ব্যাপার আছে। ধরেন ফ্রান্স শুরু থেকে চ্যালেঞ্জ যদি জানাইতেই হইতো মিডফিল্ডে, তাহলে মিডফিল্ডে অবশ্যই রায়ান চেরকির দরকার ছিল, যে প্লেয়ারটা ম্যানচেস্টার সিটি পরে নেমে যিনি একটা এফেক্টিভ অবশ্যই সেভ করে দেবে। ফ্রান্সের খেলায় স্পিড আনছে, ততক্ষণে আর সময় নাই। তো নিয়ারলি আপনার মিডে কন্ট্রোল দরকার, কিন্তু কন্ট্রোল বার্সেলোনাকে আপনার বার্সেলোনা সিস্টেমে খেলেই হারাইতে হবে। এই কারণে বার্সেলোনা পিএসজির সাথে স্ট্রাগল করে, কারণ দে প্লেড লাইক বার্সেলোনা, যার কারণে বার্সেলোনা পিএসজির সাথে সুবিধা করতে পারে নাই। চ্যাম্পিয়ন্স লিগে এই 3-4টা এনকাউন্টারে লুইস এনরিকে বার্সেলোনাকে হারাই চলে গেছে। স্কোয়াড ব্যাটার ছিল। তো আপনার কাছে রায়ান চেরকি আছে, আপনি চুয়ামেনিকে খেলাচ্ছেন, যে রিয়াল মাদ্রিদ স্টাইলের প্লেয়ার, এবং যতবার চুয়ামেনি বার্সেলোনার বিপক্ষে স্টার্ট মারছে এই লাস্ট লামিন ইয়ামাল যুগে, ততবারই হারছে। তাহলে হি ইজ দ্য টেস্টেড ফেইলড ওয়ান। আচ্ছা, এই জায়গা থেকে তাহলে কোচের কথাটা চলে আসে। দেশাম্পের আসলে তো বোঝা উচিত ছিল যে স্পেন কি খেলা খেলছে, এই খেলাটা ব্রেক করার জন্য তার আসলে কি করা লাগবে। মানে বার্সেলোনা স্টাইল আর রিয়াল মাদ্রিদ স্টাইল দুটো যে একসাথে মিলছে না, এবং এই না মেলার কারণে 2022 ওয়ার্ল্ড কাপটাও কিন্তু তাকে সাফার করতে হয়েছে, ফাইনালে হারতে হয়েছে। সো সেটার অ্যান্সার তার কাছে এবারের সেমিফাইনালে এগেইনস্ট স্পেন আবারও নাই। জি,
ওয়াই? এখানে আমি আপনাকে বলি, গ্রিজমান কিন্তু ছিল, অ্যাথলেটিকো মাদ্রিদের হয়ে খেলছে, এবং গ্রিজমানের ক্যারিজমাতেই কিন্তু বার্সেলোনা চ্যাম্পিয়ন্স লিগ থেকে বাইরে চলে গেছে। আপনি যদি মনে করে দেখেন, মানে আলভারেজ, সিমিওনে এবং গ্রিজমান ধরে খেলে ট্রানজিশনাল অ্যাটাকে গ্রিজমান জাস্ট বল বের করেছে, আলভারেজরা সেটা কাজ করে দিয়ে গেছে। অর্থাৎ শুধু চ্যাম্পিয়ন্স লিগ না, কোপা দেল রে থেকেও অ্যাথলেটিকো মাদ্রিদ বার্সেলোনাকে বাইর করছে এবং গ্রিজমান সেখানে কানেক্টর। তো গ্রিজমান এই সিজনটা ভালো কাটাইছে। আপনার মিডফিল্ডের প্রবলেম, আপনি যদি ওল্ড কন থেকে নিতে পারেন, হোয়াই নট গ্রিজমান? সো আমি তো মনে করি যে মানে বিশেষ করে চুয়ামেনিকে হয়তো ফিজিক্যালিটির জন্য আপনি রাখছেন, তো তাহলে র্যাবিয়েটকে কেন রাখছেন? সেম জিনিস। তো উনি কিন্তু আর ওনার 22-এর ভুল থেকে শিক্ষা নেননি। এক্স্যাক্টলি, উনি 22-এর ভুল থেকে শিক্ষা নেননি। এবং মানে আমি বেসিক্যালি আপনার জেমিনাইয়ের সাথে, গুগল জেমিনাইয়ের সাথে ডিসকাস করছিলাম যে আসলে এই পুরো ফ্রান্স এবং স্পেন ম্যাচে তাদের হারের যে মূল কারণগুলো, তার ভিতরে কি কি আছে। ম্যাচ সংশ্লিষ্ট সব কিছু জেমিনাই বললো। শেষে কি একটা কথা বললো যে এত গ্রিজমানের এই ম্যাচে না থাকাটা এবং এই স্কোয়াডে না থাকাটা আসলে দেশামকে ভুগিয়েছে। আমি ইট ওয়াজ সাডেনলি একটা ব্যাপার চলে আসলো আমার মাথায় যে ও বলছে গ্রিজমান এখানে থাকা দরকার ছিল। ডেটার স্টাডি থাকে। এই যে আমি গ্রিজমানের কথাটা কিভাবে বলছি, এটা আমি স্টাডি থেকে বলছি। হয়তো আমারটা হিউম্যান স্টাডি, কিন্তু ওর কাছে ডেটার স্টাডি। রাইট। এখন ধরেন গ্রিজমান হলো ফ্রেঞ্চ মিডের কানেক্টর। গ্রিজমান যখন কানেক্ট করে তখন একসাথেই উইঙ্গার গুলো আনলিশ হয়ে যায়। এমবাপ্পে, ডেম্বেলে এরা চ্যানেল খুঁজে পায়, দে ফাইন্ড এ চ্যানেল টু রান। এখন রানিং চ্যানেল দেওয়ার জন্য এখানে ওলিসেকে নিচে আসতে হয়েছে। বেসিক্যালি ওলিসে কিন্তু একজন নাম্বার 10 অথবা উইঙ্গার, তো তাকে আপনি এত ডিপে খেলাইলে তো আসলে মানে সে রদ্রি দ্বারা গার্ডেড হয়ে গেছে। এখন রদ্রিকে সে একটা চ্যালেঞ্জও করছে এরকম বল উইনিং এর জন্য, যেটা আসলে ভিআর পর্যন্ত গেলে রেড কার্ড হয়ে রেড কার্ড, মানে এরকম একটা মানে সিচুয়েশন, অ্যাট লিস্ট নিয়ার অ্যাবাউট রেড কার্ড। এবং স্ট্যান্ডিং ফুটে চ্যালেঞ্জ ছিল, তো ডেঞ্জারাস ট্যাকেলই ছিল। তো একটা খেলা তো ওইখানেও শেষ হয়ে যায়। মানে এরকম একটা, তো আপনার ওলিসে থাকতে হবে আরো আপ ফ্রন্ট, পিছন থেকে একটা কানেক্টর দরকার ছিল, দ্যাট ওয়াজ গ্রিজমান। তো এখন মনে করেন যে এটা একটা মিস্টেক ছিল যে গ্রিজমানকে কল আপ না করাটা। আর স্পেন এখানে খুব একটা স্মার্ট মুভ নিছে। দে স্টাডিড কাতার ওয়ার্ল্ড কাপ ফাইনাল ভেরি ওয়েল, কারণ তারা জানে যে ফ্রান্স কখনো তাদের স্ট্র্যাটেজিক্যাল চেঞ্জ আনে নাই। একই স্টাইলে ফরওয়ার্ড বেশি লোড দিয়া প্রতিপক্ষরে ভয় ধরায় দাও। ফ্রান্সের স্টাইলই হচ্ছে এটা, যে অনেক বেশি গ্যালাকটিকো প্লেয়ার দিয়ে একদম মানে অপোনেন্ট ডিফেন্সকে কাঁপন ধরায় দাও, গোল বের হয়ে যাবে। তো এই স্ট্র্যাটেজিটা থেকে স্পেন বুঝতে পারছিল যে উই হ্যাভ টু ক্রিয়েট পিচ ওভারলোড। তো পিচ ওভারলোড করতে যায় স্পেন কিন্তু ন্যারো স্পেস ক্রিয়েট করে দিয়েছে। বলের যে প্লেইং জোন, ফিল্ড এরিয়ার যে প্লেইং জোন, এটাকে সব সময় ছোট রাখছে। এই কারণে যখনই লামিন ইয়ামাল বল পাইছে, সে একটা উইং স্ট্রেচ করে ফেলছে, মাঝখানে জায়গা তৈরি হয়ে গেছে, এবং লামিন ইয়ামাল থ্রুই প্রথম গোলটা চলে আসে। মোমেন্টাম যখন স্পেনের দিকে একবার ঝুঁকে যায়, তখন ওরা যে কারো গর্দানের উপরে চেপে বসে। দুইটা জিনিস আপনার নজরে আনতে চাই। এক হচ্ছে প্রতি ম্যাচেই কেউ না কেউ স্পেনের এগেনস্টে বেরিয়ে যাচ্ছেন, মানে ইন বিটুইন ফার্স্ট হাফ ওর তারপরে থিবো কোর্তুয়ার কথা যদি বলি, তার আগের ম্যাচে একটা ছিল, লাস্ট ম্যাচে সালিবা। সো স্পেন কি লাকি কিনা? আর আরেকটা লাকের প্রশ্ন আসে, ধরেন ওই সময়ে লামিন ইয়ামাল আসলেই জানতেন যে এটা পেনাল্টি তিনি পাবেন, এবং তিনি জেনে শুনেই ওই ফ্লাইং বলের সামনে নিজের বডিটাকে নিয়ে নিয়েছেন। সো স্পেন কাইন্ড অফ লাকিও ছিল কিনা এগেইনস্ট ফ্রান্স? এই যে ওয়ার্ল্ড কাপের স্টেজে কিছুটা লাক লাগে। এখন ধরেন লামিন ইয়ামাল হলো স্মার্ট স্ট্রাইকার, তো সে জানে যে ফ্লাইং বলে প্লেয়ার হেডের বদলে পা চার্জ করছে, তো দেন আমি বডিটা সামনে পুশ করে দিই, তাইলে আই ক্যান রিসিভ এ কিক এন্ড আই ক্যান রিসিভ এ পেনাল্টি। আর মানে ডিফেন্ডিং বেসিক মিস্টেক যেটাকে বলে, এই স্টেজে যে কোনো স্ট্রাইকার বডি সামনে দিয়ে দিবে একটা কিক নেওয়ার জন্য। মানে বলটা উপর থেকে আসতেছে, তোমাকে এত হাই ফুটের কিক মারতে বলছে কে? বল পাওয়ার আগে তুমি অপোনেন্ট প্লেয়ারের পা পেয়ে যাবা। সেম একটা কিক এল ক্লাসিকোতে মেবি কামাভিঙ্গা অথবা চুয়ামেনির কিক আছে গাভির উপরে, রেজাল্ট সেম।
মানে প্লেয়ার বলের জন্য বডি দিয়ে দিছে, একদম মিস কিক, মেবি কামাভিঙ্গা হবে। আর ইনজুর্ড প্লেয়ার অপোনেন্ট টিমে, মানে তখন ছিল ওই গাভি, হ্যাঁ আর এখানে লামিন ইয়ামাল। মানে বার্সেলোনার প্লেইং এ তো এইসব স্মার্টনেস থাকেই, যে তোমাকে কোন সিচুয়েশনে ধরেন, এই স্পেন আরো বেশি বেশি বক্সে আসলে দানি অলমো পেনাল্টি আদায় করে নিতে পারেন। দানি অলমো ইনফ্যাক্ট যে পাসটা দিয়েছিলেন পেদ্রো পোরোকে, ওই পাসটাতে উনি যেভাবে পড়ে গেছেন, ওটা যদি গোল না হতো, তাকে পেছন থেকে যেভাবে চার্জ করা হয়েছে একদম অন দ্য লাইন, ওটাও পেনাল্টি হওয়ার সুযোগ ছিল। যাই হোক, মানে লামিন ইয়ামাল ব্যাপারটা হয়েছে এরকম যে ইট ওয়াজ অ্যান এল ক্লাসিকো এবং রেজাল্ট ওয়াজ দ্য সেম, বার্সেলোনা জিতেছে, আউটকাম সেম, রিয়াল মাদ্রিদ হেরেছে। বাট এখানে এমবাপ্পে অ্যান্ড লামিন ইয়ামালে যদি আসি, লামিন ইয়ামাল তার মতো করে খেলেছেন, তিনি যতখানি পারেন সার্ভিস দিয়েছেন, ফার্স্ট পেনাল্টিটা তিনি অর্জন করেছেন। ওয়ারাজ এমবাপ্পে কালকে তাকে আসলে খুঁজে পাওয়া যায়নি মাঠে। অ্যান্ড লাস্টে উনাই সিমনের সাথে তার যেই মানে ফাইটটা, ইট ওয়াজ আননেসেসারি কমপ্লিটলি, মানে পুরোপুরি একটা কি বলবো যে মানে হতাশ হয়ে গেছে। প্লেয়ার ফ্রাস্ট্রেশন। Right. আমি এমন একটা প্লেয়ার যার বল দরকার গোল করার জন্য, আমার টিমের কাছ থেকে সেই জিনিসটা আমি পাচ্ছি না, তা আমি তো ফ্রাস্ট্রেট হবই। এবং আমি 2-3টা বল পাওয়ার উপলক্ষ, পাসের টাইমিং মিলছে না, হাইলাইন দিয়ে ওরা অফসাইড ট্র্যাপে ফেলে দিচ্ছে, তাইলে ফ্রাস্ট্রেশন ইজ ভেরি রিয়েল। আমি তো বললাম স্পেন ফ্রাস্ট্রেট করে ফেলবে, হয়েছেও তাই। মনে করেন এখন একবার চিন্তা করেন যে আসলে এমবাপ্পে যেই টাইপের প্রডিজি, তার অনেক বেশি বল কানেক্টিং টিমের সাথে খেলা উচিত, যেই টিমে মিডফিল্ড ভালো থাকবে, মিডফিল্ড থেকে প্রপার সাপ্লাই পাবে, তার বেশি নিচে আসা লাগবে না, উইংয়ে লেগে থাকলেই হয়ে যাবে। এমবাপ্পের উচিত হলো সেই সমস্ত টিমের মধ্যে থাকা। এখন ন্যাশনাল টিম তো আসলে ফ্রান্স তো সিমিলার স্টাইল, কিন্তু সে ফ্রান্সে যেমন খেলে তার ক্লাবও রিয়াল মাদ্রিদ সেম, তাদের মিডফিল্ড ওরকম না। রিয়াল মাদ্রিদ তাদের সবচেয়ে বেশি সাফল্য পাইছে তাদের মিডফিল্ডের শূন্য যুগে, অর্থাৎ 3 পিট চ্যাম্পিয়ন্স লিগ যেটা জিতছে সেটা ওই ক্যাসিমিরো, মডরিচ আর ক্রুজ। কিন্তু এরপরে ওদের রিপ্লেসমেন্টে রিয়াল মাদ্রিদ মিডফিল্ডার কিনছে কামাভিঙ্গা, চুয়ামেনি, আর্দা গুলার। এই কারণে রিয়াল মাদ্রিদ আবার বুঝতে পারছে দে হ্যাভ টু গো ফর মিডফিল্ড, মানে মিডফিল্ডই আসলে আসল। এখন ধরেন বার্সেলোনায় যদি এমবাপ্পে খেলতো, লেফট উইং এমবাপ্পে, রাইট উইং লামিন ইয়ামাল, মানে ধরেন ওই ইতিহাসের সেরা টিম হয়ে যেত, ওই টিমকে ঠেকানোর মতো মানে আর কোনো অ্যানসারলেস হয়ে যেত সবকিছু। রাইট, লামিন ইয়ামাল প্লে মেকিং করতে, এমবাপ্পে ইনসাইড চ্যানেল দিয়ে আসতো। মানে স্ট্রাইকার যেই হোক, ওই টিমে স্ট্রাইকার যদি ফেরান তরেসও থাকতো, সেও লেজেন্ড হয়ে যেত আর কি। মানে আনবিলিভেবল একটা টিম হতো। মানে এখন ব্যাপারটা হচ্ছে, মানে আমি মনে করি যে এমবাপ্পের ক্যারিয়ারে সাকসেস না পাওয়ার কারণ হচ্ছে রং টাইম, রং টিম। পিএসজিতে লুইস এনরিকের আগে একটা খাবি খাওয়া সিস্টেমে ছিল, যখনই তার সাকসেস পাওয়ার সময় লুইস এনরিকের আমলটা আসছে, দেন সে মাদ্রিদে চলে আসে। এখন সে আবার এখানে খাবি খাচ্ছে, যেখানে তার সাথে পজিশনাল কনফ্লিক্ট চলে ভিনিসিয়াস জুনিয়রের সাথে। রাইট, আনলাকি, মানে এই লেভেলের প্লেয়ারের, হ্যাঁ এই লেভেলের প্লেয়ারের এখন পর্যন্ত ব্যালন ডিওর না জেতাটা মানে আনলাকি না, শুধু দুঃখজনক। মানে এবার এই ওয়ার্ল্ড কাপ থেকেও তো আসলে সেমিফাইনালে ছিটকে যাওয়া মানে গোল্ডেন বুটটাও মনে হয় না লিগ চ্যাম্পিয়নশিপ, নো ওয়ার্ল্ড কাপ, ব্যালন ডিওর তো হচ্ছে নো ব্যালন ডিওর। হ্যাঁ, এবং ধরেন যদি এখান থেকে স্পেন ওয়ার্ল্ড কাপ জিতে যায়, তাহলে লামিন ইয়ামাল ক্যান উইন ব্যালন ডিওর, ইদার লামিন ইয়ামাল অর ডেম্বেলে অর মেসি। হ্যাঁ, মেসিটা হচ্ছে ধরেন আর্জেন্টিনা যদি ফাইনাল পর্যন্ত যায় এবং মেসি যদি গোল্ডেন বল জেতে, আর্জেন্টিনা ফাইনালে গেলে ইনফ্যাক্ট মেসি গোল্ডেন বলটা জিতবে এবং বুটটাও জিততে পারে। আর্জেন্টিনা ম্যাচে নিয়ে যাওয়ার আগে জাস্ট লাস্ট কোশ্চেন করি অ্যাবাউট ফ্রান্স এন্ড স্পেন। মানে ডেফিনেটলি স্পেন বেটার খেলেছে, বেটার টিম হিসেবে জিতেছে এভরি অ্যাসপেক্টে। সো মানে এই স্পেনকে আসলে ফ্রান্স থামাতে পারেনি। সো ইংল্যান্ড নাকি আর্জেন্টিনা, কে থামাতে পারবে? অ্যান্ড লাস্ট একটা মানে আপনার কাছ থেকে এটা আমি জানতে চাই কেন
যে ধরেন স্পেনের আসলে যা খেলা ফ্রান্সের বিপক্ষে তারা দেখিয়েছে, জি, এর থেকে ভালো কি দেখানো সম্ভব? না এর থেকে ভালো দেখানো সম্ভব না। এক্স্যাক্টলি। এটা হচ্ছে ধরেন স্পেন 100%, এখন স্পেন 100% কে হারাইতে পারবে? ইটস ডেফিনেটলি নট ইংল্যান্ড, নট ইংল্যান্ড। 10 আউট অফ 10 স্পেনকে কুকারেয়া, ডেফিনেটলি নট ইংল্যান্ড। রড্রি, ড্যানি অলমো, এখন লামিন ইয়ামাল, এদের প্রত্যেকের সাথে তুলনা করব। সো নট ইংল্যান্ড Not কেন England. বলছেন যে ইংল্যান্ডের পক্ষে সম্ভব না? ইংল্যান্ডের পক্ষে সম্ভব না হচ্ছে ইংলিশ টিমগুলোর যেটা মানে ইংলিশ প্রিমিয়ার লিগের টিমগুলোর যেটা প্রকৃতি, সেটা অনুযায়ী হচ্ছে তারা স্পেস দিতে হয় স্পেস তৈরি করার জন্য। মানে আমি আমার জন্য স্পেস তৈরি করতে যাই, আমার স্পেস অফার করতে হয়। ওকে। তো এই সিচুয়েশনে ওরা হচ্ছে বল ক্যারিং স্টাইলের ফুটবল খেলে, মানে একসাথে উঠলাম একসাথে নামলাম এরকম। তো এই সিস্টেমে যখন আপনি বল পাবেন না, মানে লেটস সে বল পাবেন না, বল কিন্তু পাওয়া মুশকিল, ভেরি ডিফিকাল্ট। স্পেন কিন্তু ওই কন্ট্রোলটা নিয়ে নিবে হয়তো, মানে হয়তো ফ্রান্সের বিপক্ষে ফ্যাবিয়ান রুইজ স্টার্ট করছে, ইংল্যান্ডের বিপক্ষে হয়তো শুরু থেকে পেদ্রি চলে আসে। মানে আমি যদি একদম সহজ করে বলি, অ্যানাদার ফ্রেঞ্চ অ্যান্ড স্প্যানিশ আসলে ম্যাচ হয়ে যাবে যদি ইট ইজ ইংল্যান্ড ভার্সেস স্পেন। হ্যাঁ, মানে কাছাকাছি নিয়ারলি ওরকমই হবে। ধরেন স্পেন ওইভাবেই আঘাত করতে সক্ষম বেসিক্যালি, এবং হ্যারি কেনকে আর যদি বেলিংহামকে ব্লক করে দিলে তো তাহলে আসলে আর আপনার শেষ। হ্যাঁ, গোল ব্যাপারটা মেকিং ওইখানেই আর কি। সুযোগ একেবারেই নাই বলা যায়। এবার আর্জেন্টিনার ব্যাপারে আসি। হ্যাঁ, ধরেন আর্জেন্টিনা স্পেন যদি ওয়ার্ল্ড কাপ হয়, এটা একটা হিস্টোরিক্যাল ব্যাটেল হবে। হ্যাঁ, হিস্টোরিক্যাল ব্যাটেলটা কিভাবে হবে? মানে স্পেনকে যদি কেউ হারাইতে হয়, সেই স্প্যানিশ স্টাইল টিম হইতে হবে। আর্জেন্টিনা হলো নিয়ারলি স্পেন, কিন্তু আরেকটু ল্যাটিন ধাঁচের, আর একটু ল্যাটিন ধাঁচে। ল্যাটিন ধাঁচের স্পেন যেটাকে বলে। তো ল্যাটিন ধাঁচের স্পেন আবার স্পেনেরে আঘাত করার জন্য একটু যথেষ্ট হয়। কেমন হয়? প্রথমত হইলো ধরেন আপনি ডাঁটি তো আর খেলতে পারবেন না, যেটা ফ্রান্স খেলেনি। হ্যাঁ, মানে ডাঁটি তো আর আপনি স্পেন তো আর আর্জেন্টিনার সাথে ডাঁটি খেলতে পারবে না, আর্জেন্টিনাই ডাঁটি খেলবে। ডাটি খেলবে। তো ডাঁটি খেললে ধরেন ফ্রাস্ট্রেট হওয়ার চান্স এবার স্পেনের, কিন্তু মানে ব্লক দেবে, লো মিড ব্লক। তো মিড ব্লকে যখন থাকবে, আরেকটা জিনিস কিন্তু আছে, স্পেন অনেক ওভার অ্যাটাক করে, কুকুরের এন্ড থেকে অনেক বেশি ওভার অ্যাটাক করে। ড্যানি অলমো সুযোগ পেলেই ওভার অ্যাটাক করে। স্পেন একদম বক্স পর্যন্ত আসে, ওভার অ্যাটাক করে, চেপে ধরে। আর্জেন্টিনা সবচেয়ে বেশি ডেঞ্জারাস হচ্ছে চেপে ধরা সিচুয়েশন থেকে। রাইট, কেউ একজন আর্জেন্টিনার গলা চেপে ধরছে, এখান থেকে আর্জেন্টিনা সবচেয়ে বেশি ডেঞ্জারাস। এখান থেকে যে ট্রানজিশনাল অ্যাটাক বা বল বের হয়, এবং সেই বলটা কানেক্ট করে থ্রু লিওনেল মেসি টু ফ্রন্টের স্ট্রাইকার, 1 to 3 টাচ, হ্যাঁ, গেম ওভার। আচ্ছা, আমরা মানে দারুণ লাগছিল কথাগুলো, বাট স্পেন আর্জেন্টিনা থেকে আমাদেরকে একটু আর্জেন্টিনা ইংল্যান্ড পার হয়ে যেতে হবে। ভাই কিছু করার নাই, মানে কারণ ধরেন ইংল্যান্ডের সাথে মানে যেটা বলছিলেন যে স্পেন যে কাজটা ফ্রান্সের সাথে করেছে, জি, এক্স্যাক্টলি আর্জেন্টিনাও ইংল্যান্ডের সাথে সেম কাজটা করতে যাচ্ছে কিনা। সিমিলার টাইপের ডিসপ্লে হওয়ার সম্ভাবনা খুবই বেশি। কারণ দেখেন স্পেন কিন্তু কমপ্লিট উইং বেস খেলেনি, সেন্ট্রাল খেলেছে, দেখেছেন? হ্যাঁ, হ্যাঁ, মানে সেন্ট্রাল টিকি টাকা খেলেছে। হ্যাঁ, মানে একদম কম্প্যাক্ট, একেবারেই কম্প্যাক্ট। হ্যাঁ, এবং শুধুমাত্র একটা লোন উইঙ্গার রেখে দিয়েছে লামিন ইয়ামাল, রাইট, সেও ওই কম্প্যাক্ট জোনের ভিতরেই ছিল, আলাদা হয়নি না, মানে তাকে ঘিরে। তার মানে মেসি সহ একটা জোন কম্প্যাক্টই থাকতেছে। আবার এই পাশে মানে অ্যালেক্স বায়েনা খেলে, সেম বায়েনার পজিশনটাতে থাকবে এনজো ফার্নান্দেজ অথবা নিকো গনসালেস অথবা ভ্যালেন্টিন বার্কো। রাইট, তার মানে আর্জেন্টিনা প্রোফাইল উইঙ্গার নিয়ে ইংল্যান্ডের সাথে হয়তো ওইভাবে যাবে না, গেলেও মন্দ হবে না, হয়তো পরের দিকে যাবে। রাইট, তো শুরু থেকে যখন আপনাকে সাফার করানো শুরু করবে, ইংল্যান্ড তো বক্স পর্যন্ত আসতে হবে, ইংল্যান্ডেরই গোল দরকার। আর্জেন্টিনার 120 মিনিটে গোল না হলেও ওই নার্ভি প্রেশারটা থাকতেছে না যে পেনাল্টি শুট আউটে গেলে আমার হেরে যাওয়ার চান্স থাকবে। কারণ ইংল্যান্ড এটা জানে যে পেনাল্টি শুট আউটে গেলে এমিলিয়ানো মার্টিনেজ প্রত্যেকটা শট টেকার চেনে। রাইট, এই জায়গাতে ইংল্যান্ডের একটা প্রেশার থাকবে, এই ম্যাচটা যাতে কোনোভাবেই শুট আউটে না যায়, অ্যাডভান্টেজে চলে যাবে আর্জেন্টিনা। তো ওই শুট আউটের প্ল্যানে ইংল্যান্ড নাই, শুট আউটের প্ল্যান হবে না। তার মানে আমাদের রেগুলার টাইমে অ্যাটাকে যেতে হবে। রেগুলার টাইমে যদি আমরা অনেক বেশি ওভার অ্যাটাকে যাচ্ছি, মানে ফ্রান্স তো বল পায়নি, আর্জেন্টিনা হচ্ছে ডমিনেট করে স্পেনের মতো খেলবে না, আর্জেন্টিনা ইংল্যান্ডকেই অফার করবে বল খেলার জন্য, খেলো তোমরা, বক্সে ইনভাইট করবে আশেপাশে, ইংল্যান্ড ক্রস করার চেষ্টা করবে। কিন্তু ইংল্যান্ডের ক্রসের মিটিং পয়েন্ট হলো হ্যারি কেইন আর বেলিংহাম।
এখন ধরেন এগুলা তো স্টাডি করা শেষ, ওরা কিভাবে আসে এই পর্যন্ত স্টাডি করা শেষ বেসিক্যালি। এখন আর্জেন্টিনার ডিফেন্সের এক্সপিরিয়েন্স তো অবশ্যই ডিআর কঙ্গের ডিফেন্সের চেয়ে বেশি, অবশ্যই মেক্সিকান ডিফেন্সের চেয়ে বেশি। তো এই জায়গাটাতে তখন কি হবে, ক্রিশ্চিয়ান রোমেরো একদম লিটারালি হ্যারিকেনকে নিউট্রিলাইজ করবে আর পারাদিস বেলিংহামকে নিউট্রিলাইজ করবে। কোনো সেট পিস সিচুয়েশন থেকে যদি ইন্টারসেপ্ট হয়, কোনো অ্যাটাক সিচুয়েশন থেকে যদি ইন্টারসেপ্ট হয়, মুহু অ্যাটাকে যাবে আর্জেন্টিনা। হুলিয়ান আলভারেজ এন্ড লিওনেল মেসি দুইজন হবে তাদের ফাইনাল। এরপরে ধরেন আর্জেন্টিনা কনস্ট্রাকটিভ স্লো খেলেও যদি অ্যাটাকে যায়, বক্সের আশেপাশে মেসি ফাউল আদায় করবে শুধুমাত্র সেট পিসের জন্য এবং কর্নার। এই সিচুয়েশনগুলোতে আপনি বলতে পারেন যে ইংল্যান্ড তো ভালো কর্নার ডিফেন্ড করে বা লম্বা বা আদার্স, বাট আর্জেন্টিনার সেট পিসে একটা ম্যাজিক আছে, আর সেই সেট পিসটা ডিকটেট করে লায়নেল মেসি। ইংল্যান্ড এখনো এমন কোনো টিম ফেস করেনি যেই টিমে লায়নেল মেসি আছে, যেই টিমে একটা প্লেয়ারকে 3 জন দিয়ে গার্ড দেয়া লাগে বা 2 জন তো অ্যাটলিস্ট। তো এই জায়গাটাতে একটা আলাদা স্পেস, সেই জিনিসটা রিড করা। ইংল্যান্ড কিন্তু হচ্ছে ওই যে সাইডের উইঙ্গারদের জন্য পুশ করে, তো আর্জেন্টিনা তো উইংই রাখতেছে না, আপনি কার জন্য পুশ করবেন? সো সেন্ট্রালি ন্যারো স্পেসে খেলতেছে, ন্যারো স্পেসে সেন্ট্রালি খেলতে খেলতে ব্যাপারটা এরকম হবে, গোল খুব সহজে হবে না, এই দিক থেকেও হবে না ওই দিক থেকেও হবে না, সাফারিং মোমেন্টের দিকে ম্যাচ আগাবে এবং আর্জেন্টিনা ডিপে চলে যাবে। ম্যাচ যত ডিপে যাবে এনার্জি ওয়াইজ আর্জেন্টিনা আস্তে 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 আগায় যাবে। ইজ ইট রিয়েল যে ধরেন ইংল্যান্ড লাস্ট ম্যাচ খেলেছে 120 মিনিটস, আর্জেন্টিনা লাস্ট ম্যাচ খেলেছে 120 মিনিটস, আর্জেন্টিনা তার আগের ম্যাচ 90 মিনিটস খেললেও 120 মিনিটসের থেকে বেশি তাদের আসলে স্ট্যামিনা গেছে। তার আগের ম্যাচ 120 মিনিটসের, ইংল্যান্ডও স্ট্রাগল করেই এই পর্যন্ত এসেছে, আর্জেন্টিনাও স্ট্রাগল করে এসেছে। সো এই দুই দলকে আবারও একটা 120 মিনিটসের ম্যাচ খেলার চেষ্টা করবে, মানে আর্জেন্টিনা কি করবে, করা উচিত? আর্জেন্টিনা তো 120 এর চিন্তা করবেই না, আর্জেন্টিনা হচ্ছে ক্ল্যাম থাকবে, মানে নার্ভ ওয়াইজ, মেন্টালিটি ওয়াইজ। এই ম্যাচে আর্জেন্টিনাকে এগিয়েই রাখবে তার মানসিকতা, এক্সপেরিয়েন্স, সবকিছু। দেখেন আর্জেন্টিনা এতগুলি লম্বা ম্যাচ খেলছে, কিন্তু ফ্যাটিগ আপনার চোখে পড়বে ইংলিশ স্কোয়াডে। বেলিংহাম যেটা বলছে, মানে টমাস টুচেল ম্যাচ শেষেই বলছিল আর কি নরওয়ের সাথে, যে এইভাবে খেললে আসলে আমাদের আর কিছু করার নেই। তখন বেলিংহাম বলছে উনি মনে হয় জানেন না এটা কত কঠিন ছিল। তার মানে হচ্ছে প্লেয়ারদের ফিজিক ছেড়ে দিছে অলমোস্ট। মেক্সিকো ম্যাচের পরেই তো আসলে তারা ড্রেইনড আউট লাগতেছে, কিন্তু আর্জেন্টিনা কিন্তু গেম ম্যানেজ করে করে স্লো খেলে তাদের মানে মেসিকে তো ফ্রেশ রাখছেই স্লো খেলে খেলে। এবং আপনার কাছে কি আলভারেজের টায়ার্ড মনে হইছে? না না, আলভারেজ আরো পিকে আসছে মনে হচ্ছে। লাউতারো মার্টিনেজকে টায়ার্ড লাগছে? না, লাগেনি। তারপরে ধরেন আপনার আর্জেন্টিনা মিডফিল্ডে টায়ার্ড লেগ আসছে ডিপল, সে মেবি এই ম্যাচটাতে আর থাকছে না। অর্থাৎ আর্জেন্টিনা সেখানে বেঞ্চ থেকে ফ্রেশ কাউকে নিয়ে আসছে, নিকো পাজ অথবা বার্কো। এবং আমি ভাবছিলাম যে ট্যাগলিয়াফিকো এই ওয়ার্ল্ড কাপে ড্রেইনড আউট হয়ে যেতে পারে, বাট হি ইজ স্টিল ডুইং ইট, রাইট। এবং ধরেন তার ব্যাকআপে আসছে মেদিনা, সে গ্রুপ স্টেজ পুরাটাই আর্জেন্টিনার ওই সাইডটা পার। মেদিনার ইনজুরির লাস্ট আপডেট কি? আমার মনে হয়, আপনার মনে হচ্ছে যে এই ম্যাচে সে আসলে আবারো স্টার্ট করবে না, স্টার্ট করবে, কারণ যখন আর্জেন্টিনা কম্প্যাক্ট খেলে তখন ট্যাগলিয়াফিকোই ফিট এন্ড বেস্ট, হ্যাঁ, তাহলে খেলতে পারলে বেস্ট, তার দরকার, তখন মেদিনার দরকার নেই। কিন্তু মলিনার জায়গায় হয়তো উইলিয়ানো সিমিওনে স্টার্ট করে ফেলতে পারে, রাইট। এটা যদি হয় তাহলে কিন্তু মানে পুরো ব্যাপারটা চেঞ্জ হয়ে যাবে, স্পিডটা চেঞ্জ, এনার্জিতে চেঞ্জ, স্পিডে চেঞ্জ। আবার ধরেন আর্জেন্টিনা যদি 3 ম্যান ব্যাকলাইনে যায়, দে উইল বি সামথিং লাইক আনব্রেকেবল। সেন্টারে ওটামেন্ডি, দুই পাশ থেকে লিসান্দ্রো আরিয়া, দুইজন লম্বা সেন্টার ব্যাক, আরেকজন হচ্ছে পজিশনাল অ্যাওয়ারনেস ওয়ালা সেন্টার ব্যাক লাইক পাউ কুবার্সি। তো এই জিনিসটাতে আপনার তখন হ্যারি কেইন বেলিংহামের জন্য মানে সিরিয়াস টাফার হয়ে যাবে, এবং সাকা বা গর্ডন 1-on-1 ওইরকম না যে লামিন ইয়ামালের মতো বারবার ঢুকবে। এবং আমার মনে হয় স্পেন গেলেও আর্জেন্টিনা 3 ম্যানের ব্যাক লাইনই খেলাবে। লাস্ট ম্যাচে যেটা ছিল 4-1-3-2 তে খেলেছে আর্জেন্টিনা, তাগলিয়াফিকো, মার্টিনেজ, রোমেরো, মলিনা, পারেদেস ছিলেন সামনে। পারেদেসের পজিশনটা কি এই ম্যাচেও এরকম থাকবে? আমার তো মনে হচ্ছে না না, পারেদেস হচ্ছে এবার ডেস্ট্রয়ার রোল হবে এই ম্যাচে। শুধু বেলিংহামকে পাহারা দেওয়াই আসলে ওর কাজ হবে।
রাইট, সত্যি বলতে। একদম মানে লো ব্লকের জাস্ট। হ্যাঁ, মানে সামনে যে বেলিংগাম যেখান থেকে আসে তুমি ওর রানটা জাস্ট ট্র্যাক করো, হ্যাঁ। আর কিছু লাগবে না। আর্জেন্টিনার পজিশনাল ইন্টেলিজেন্স এমনিতেই হাই। ওই ম্যাচে প্যারাদেস আর স্ক্যালোনি মিলেই আসলে অ্যাটাকিং সেন্সগুলো ঠিক করতেছিল, যে ওদের স্ট্রাইকারটা দুই সেন্টার ব্যাকের মাঝখানে থাকে, একটা সেন্টার ব্যাককে তার সাথে রাখে দাও, তখনই মূলত ওটামেন্ডির সাবস্টিটিউশনটা হয়। তো আসলে এরা টেকনিক্যালি অনেক অ্যাডভান্স, প্লেয়াররা কোচরা মিলে ঠিক করে এবং গেমের মধ্যে ওরা ডিসিশন নেয়। এবং মেসি সেখানে স্পেস রিডিং এর কাজটা করে অ্যাজ অ্যান ফিল্ড অ্যানালিস্ট, মাঠের মধ্যে অ্যানালিস্ট হিসেবে আর কি। তো ধরেন ইংল্যান্ড এমন কিছু স্পেস দেবে যেগুলো হয়তো ইংল্যান্ডই জানে না, কিন্তু ওরা খুঁজে বের করে ফেলবে। মানে ইংল্যান্ডের ধরেন এই ওয়ার্ল্ড কাপে তারা ভালো খেলছে, বাট ভালো খেলার কথা ছিল না। হ্যাঁ, না ইংল্যান্ড এক্সপেকটেশন কম ছিল। এটার কারণ হচ্ছে শুধুমাত্র আমি ক্রেডিট দিব একজনকেই, সেটা হচ্ছে টমাস টুচেল। অবশ্যই সে কিছু সিচুয়েশনাল সাব এবং চেঞ্জেস ইংল্যান্ডকে টুর্নামেন্টে টিকায় রাখছে, নইলে মেক্সিকোর সাথেই আসলে ঝরে যাওয়ার কথা। রাইট। সো এখন টমাস টুখেলকে যদি ধরি যে আসলে এই ইংল্যান্ড টিমের মেইন চালিকা শক্তি, এবং সে আসলেই চালিকা শক্তি হিসেবে কাজ করছে। হ্যারি কেইন একটা ম্যাচ বাঁচিয়ে দিয়েছে, জুড বেলিংহাম একটা ম্যাচ বাঁচিয়ে দিয়েছে। মোর লাইক আর্জেন্টিনা, ইংল্যান্ডও আসলে সার্ভাইভ করতে করতে এই পর্যন্ত এসেছে। সো এই ম্যাচে সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট যদি বলি, একেবারে খারাপ বলা হবে না। এখন ধরেন হিস্ট্রিক্যালি তো এই ম্যাচের একটা বড় মানে হিস্ট্রির ব্যাপারটা যেটা, এটা এখন মাইন্ড গেমে চলে গেছে। যেমন ধরেন ইংলিশ কিছু লিজেন্ডস এরকম বলছে যে আমরা মেসিকে ঘুম পাড়ায় দেব। ডোন্ট ওয়েক আপ দ্য বেস্ট। আবার নিশ্চয়ই এই লাইনটা জানেন। হ্যাঁ, আবার ধরেন হচ্ছে গ্যারি নেভিল বলছে যে ক্রিশ্চিয়ান রোমেরো, আলেসান্দ্রো মার্টিনেজ কখনো ভালো, কখনো একেবারে বস্তা ফস্তা ডিফেন্ডার। তো আপনি আর্জেন্টাইন প্যাশনেট প্লেয়ারদেরকে এগুলো বলতে পারেন না, তার মানে এরা দুইজন দেয়াল হয়ে উঠবে এখন। মানে ওদেরকে চ্যালেঞ্জ জানানো মানে হচ্ছে এখন ওদেরকে ক্রিশ্চিয়ান আরো রোমেরো এরকমও ম্যাচ আছে যে টটেনহাম হারে খাদের কিনারা থেকে নিজে যায় গোল করে নিয়ে চলে আসছে, মানে সে একজন ডিফেন্ডার হয়ে স্ট্রাইকার হয়ে গোল দিয়ে চলে আসছে। তো এই টাইপের মেন্টালিটি যেসব প্লেয়ার রাখে, এখন দেখা যাচ্ছে যে এই ম্যাচে ক্রিশ্চিয়ান রোমেরো প্রত্যেকটা সেট পিসে এমন ভাবে অ্যাটাক করবে জাল ছিঁড়ে ফেলাই হবে ওর টার্গেট, মানে মাথা থাকে কি আর যায় এর কারণ আর্জেন্টিনা কিন্তু পাগল আছে। আর হ্যাঁ, মানে ধরেন আপনার রোমেরোর ভিতরে একটা পাগলামি আছে। আর একটা জিনিস হচ্ছে, মানে আর্জেন্টাইন এই টিমের দুইটা ম্যারাডোনার কপি আছে, একটা হলো ক্রিশ্চিয়ান রোমেরো আর একটা হচ্ছে এমিলিয়ানো মার্টিনেজ, ক্যারেক্টার কপি মানে এবং আনপ্রেডিক্টেবল। হ্যাঁ, ক্যারেক্টার কপি আছে এই দুজনের মধ্যে। আবার আরেকটা বিষয় হচ্ছে, ধরেন মেসির টিমমেটদেরকে কখনো অপমান করা উচিত না। আপনি মেসিরে সম্মান দিলেন, কেউ কেউ তো মেসিরে অসম্মান করছে, তো মেসির টিমমেটদের অপমানটা, যেই টিমমেটরা তার জন্য যুদ্ধ করে তাদের অপমানটাকে আরো বেশি পার্সোনালি নিয়ে নেয়। এবং ইংলিশ টিমগুলোর বিপক্ষে মেসির পারফরমেন্স, ইংলিশ টপ 6 এর বিপক্ষে মেসির পারফরমেন্স সবসময় টপেস্ট। মানে আপনার যদি সবাই বলে না, সমালোচনা করে কেউ বলে, কেউ হয়তো প্রশংসা করে বলে যে এটা একটা মাফিয়া, মানে একটা গ্যাং কালচার গড়ে উঠেছে আর্জেন্টিনার ভিতরে। ফ্যাক্ট ওয়াইজ আসলে আর্জেন্টিনা এই ম্যাচে 120 খেলবে। স্পেন 100 খেলছে না, আর্জেন্টিনা খেলবে 120। দেখা যাক যে সেই 120 ইংল্যান্ডের জন্য এনাফ হবে কিনা। আমি হচ্ছে গিয়ে একটা জিনিস আপনাকে বলতে পারি, মেক্সিকো যে স্টাইলের ফুটবল খেলে আসছে, এই ম্যাচে মেক্সিকো আসলে আর্জেন্টিনা হয়তো সামনে নাও যেতে পারত। ওকে, মানে আর্জেন্টিনার জন্য মেক্সিকো কুড হ্যাভ বিন দ্য টাফেস্ট অপোনেন্ট। ইংল্যান্ডের থেকেও বেটার, ইংল্যান্ড থেকেও ভালো হইতে পারতো, কারণ মেক্সিকো শুরু থেকে কনস্ট্রাকটিভ ছিল এবং স্বাগতিক থাকতো। এখন মানে আলাদাই একটা থ্রেট নিয়ে চলে আসতো। সো আর্জেন্টিনার জন্য এটা টাফ হয়ে যেত ফিজিক্যাল ডিমান্ডের কাছে। ধরেন দুজন প্লেয়ারের কথা আলাদা করে বলেছেন আপনি, রোমেরোর কথা বলেছেন, এমিলিয়ানো মার্টিনেজের কথা বলেছেন। ইংল্যান্ডের বিপক্ষে এমিলিয়ানো মার্টিনেজের ইংলিশ লিগের খেলা যে এক্সপেরিয়েন্স, অবশ্যই কাজ দিবে। মানে এটা তাকে আসলে কতটা অ্যাডভান্টেজ দেবে? ধরেন এমিলিয়ানো মার্টিনেজ ইজ নট আপ টু দ্য মার্ক অর 100% পুরো ওয়ার্ল্ড কাপে এখন পর্যন্ত তার কাছ থেকে আমরা লাস্ট ম্যাচে প্রবাবলি দ্য বেস্ট উই হ্যাভ সিন ফ্রম এমিলিয়ানো মার্টিনেজ। কিছুটা নট ফুললি রিকভার, কিন্তু এই একটা ম্যাচ হবে, মানে আমার কাছে মনে হচ্ছে এই একটা ম্যাচ হবে যেটাতে এমিলিয়ানো মার্টিনেজ নিজের মার্ক ছাড়ার চেষ্টা করবে, যে এভরিওয়ান উইল রিমেম্বার হিম দিস ওয়ে। মানে আর্জেন্টিনার প্রত্যেকটা ম্যাচে কেউ না কেউ স্মরণীয় কিছু না কিছু করে বসে। লাস্ট ম্যাচটা ছিল আলভারেজের, এই ম্যাচটা হইতে পারে এমিলিয়ানো মার্টিনেজের। হয়তো ইংলিশটা 2-3টা 1-1 নিয়ে চলেও আসতে পারে, হয়তো দেখা যাচ্ছে সে সেভ দিয়ে দিচ্ছে আর ওইটাই আর্জেন্টিনাকে ম্যাচে রেখে দিচ্ছে এবং আর্জেন্টিনা সেখান থেকে ম্যাচ বের করে ফেলছে। আর্জেন্টিনা কিছু সময় তো সাফার করবেই, রাইট। ওই কিছু সময়ের সাফারিংসে আর্জেন্টিনা ত্রাণকর্তা হয়ে উঠবে এমিলিয়ানো মার্টিনেজ। এই কারণে আর্জেন্টিনা ওই সময় যদি মেন্টালি গোল না খায়,
তাহলে মেন্টাল ওই ইয়াটা কাটায় উঠলে এরপরে হিট ব্যাকটা স্টার্ট হয়ে যাবে। এখন ইংল্যান্ডের ধরেন অ্যাটাক যেই ধরনের পজিশনে আছে, জি, ইংল্যান্ডকে ঠেকানোর জন্য আসলে আর্জেন্টিনার কি আলাদা করে কোনো কিছু করার আছে, অথবা ইংল্যান্ডের এই আর্জেন্টিনা দলকে জাস্ট তাদের যেই চিরাচরিত ব্লক, মিড ব্লক এবং কম্প্যাক্ট শেপ ধরে রাখা বক্সের সামনে, এই জিনিসটা করলে আসলে যথেষ্ট। কারণ ইংল্যান্ডের বিটুইন দ্য লাইন বলে পাস রিসিভ করার মতো খুব বেশি প্লেয়ার নাই, অনলি ডেকলান রাইস, হি ইজ নট ফুললি ফিট। হ্যাঁ, তারপরে ধরেন ইংল্যান্ডে মানে ওই টাইপের ফুলব্যাক নাই যারা অনেক বেশি স্ট্রেস করতে পারে উইঙ্গারদের সাথে মিলে, তারাও আবার সেখানেও ইনজুরি কনসার্ন আছে অনেক বেশি। এরপরে ধরেন ওই যে ইয়াটা ভালো করছিল, এই যে অ্যান্ডারসন না জানি কি একটা প্লেয়ার, হ্যাঁ সেও তো ইনজুর্ড হয়ে গেল। হ্যাঁ মানে লেফট হ্যান্ড প্রবাবলি সরি হাতের কবজি সম্ভবত ভেঙে গেছে। মানে ওভারঅল দিক বিবেচনা করলে আসলে এটা এখন টমাস টুচেলের জোড়া তালির সংসারের মতো হয়ে গেছে। তো এই জায়গাটাতে আসলে মানুষ আসলে অনেক সময় আমরা চিন্তা করি কি ঠিক আছে জুড বেলিংহাম ইয়াং প্লেয়ার, অনেক ভালো প্লেয়ার, হ্যাঁ মানে থ্রাইভ করে যাবে, হ্যাঁ, বাট মেসির সামনে আমরা সব ইয়াংরে দেখে ফেলছি, এমবাপ্পেকেও দেখা শেষ। মেসি ডে যদি কখনো চালু হয়ে যায়, গিয়ার আপ করে, নো ইয়াঙ্গার প্লেয়ার ইজ এনাফ। মানে ওই দিনটা এরকম হয়ে যাবে মেসির, কারণ ধরেন ইংল্যান্ড চান্স বানাইলো 13টা, আর্জেন্টিনা চান্স বানাবে 26টা থ্রু মেসি। এখন ধরেন লাস্ট নেদারল্যান্ড ম্যাচের কথা যদি আমাদের মনে থাকে, 22 ওয়ার্ল্ড কাপের মেসিকে খেপানো আসলে কতটা ভয়ঙ্কর হতে পারে, জি, সেটা আজকে ইংল্যান্ডের সাবেকরা কি ওই কাজটা করে দিলেন কিনা? অবশ্যই করছে। এমনিতেই তো একটা পলিটিক্যাল হিট আপ আছে, আর্জেন্টাইনরা আগে থেকেই মোটিভেটেড থাকে এই ব্যাপারটাতে। সেটার উপরে আপনি জাস্ট একটু ঘি দিয়ে দিলেন, ওই আগুনটা ছিল একটু ঘি ঢেলে দিলেন আর কি, ব্যাপারটা এরকমই হয়েছে। আমি তারপরও একজন ইংলিশ লেজেন্ডের অ্যাক্টিভিটিসে খুব ভালো লাগছে, সেটা হচ্ছে গ্যারি লিনেকার। হ্যাঁ, উনি হচ্ছে কোনো ধরনের বিতর্কিত মন্তব্য করেননি এবং উনি রেসপেক্টফুলি ম্যাচটাকে অ্যাকসেপ্ট করছেন। উনি মেসির একজন বড় 50-50 কমেন্ট করেছে সম্ভবত, মানে উনি হচ্ছে গিয়ে মানে সেন্সিবল একটা অ্যানসারই দিচ্ছেন। এবং স্কালোনি বা আর্জেন্টিনার দিক থেকে কিন্তু কোনো ধরনের উস্কানিকে ইয়া দেওয়া হয় না, হাওয়া দেওয়া হয় না। স্কালোনি প্রথমে বলে ফেলছে ইটস এ ফুটবল ম্যাচ, নাথিং এলস। তারপরে বলছে হ্যাঁ ওনারা এরকম হয়তো বলতে পারেন, হয়তো নিজের দলকে সাহস দেওয়ার জন্য বলছেন। মানে স্কালোনি মিডিয়াতে সেই জিনিসগুলোকে কুল ডাউন করার চেষ্টা করতেছেন, কিন্তু ভিতরে যে আগুন লাগছে এটা একদম ড্যাম শিওর। কারণ আর্জেন্টিনার টিম একটু ডিফারেন্ট, ওরা ওই যে ইয়ার সাথে জিতে, ওদের একটু ফিউল দরকার হয়। হ্যাঁ, ওরা ওই যে সুইজারল্যান্ডের সাথে জিতে ড্রেসিং রুমে হচ্ছে ফকল্যান্ডের গান গাইছে। তো আপনাকে বুঝতে হবে যে এখানে কি আসতেছে। আরেকটা জিনিস হচ্ছে ফকল্যান্ড ইস্যুতে ম্যারাডোনার মানে আর্জেন্টাইনদের যে পূজনীয় ব্যক্তি ম্যারাডোনার স্ট্যান্ড নেওয়াটা শেষ, এখন আরেকজনের স্ট্যান্ড নেওয়াটা বাকি, যে ম্যারাডোনাকে ছাড়াই গেছে অলরেডি হিস্টোরিক্যালি। সো আর্জেন্টাইন পিপলের কাছে মেসিরও একটা স্ট্যান্ড প্রয়োজন। মানে ওয়েদার ইট ইজ দ্য মানে মানে ধরেন আর্জেন্টিনা যদি এবার এই বিশ্বকাপ নাকি মেসি, হ্যাঁ আর্জেন্টিনা যদি এবার বিশ্বকাপ নাও জিতে, মেসি যদি ইংল্যান্ডের বিপক্ষে একটা লেজেন্ডারি পারফরমেন্স দিয়ে দেয়, আর্জেন্টাইন ফ্যানরা ফাইনালে জিতছে না হারছে ওটাকে পাত্তা দিবে না, এটাই হবে তাদের বিশ্বকাপ। এইরকম সিচুয়েশন, কারণ আর্জেন্টাইনরা মনে প্রাণে ইংলিশদের সাথে খেলাটাকে একটু ডিফারেন্টলি দেখে, একটু ভিন্নভাবেই কনসিডার করে। সো এইটা হবে এই ব্যাচের আর্জেন্টিনার এই কারেন্ট যে ব্যাচটা আছে এই ব্যাচের মানে ম্যাচ অফ দ্য লাস্ট লাইফ, এরকম ম্যাচ হবে। মানে একদম শোয়ের শুরুতে যেটা বলছিলাম যে হতে পারে এই ম্যাচ বাংলাদেশের সমর্থকদের কাছে লাস্ট ম্যাচ বিশ্বকাপের, অথবা এই ম্যাচ আসলে তাদেরকে আরেকটা এমন স্টেজে নিয়ে যাবে যেই জায়গাতে জিতলো না হারলো তাতে কিছু খুব একটা যাবে আসবে না। ফাইনালে গেলে আর্জেন্টিনা যদি এই ফাইনালটা হারে যায়, একদিনের আফসোসের মতো হবে, আচ্ছা আরেকটা বিশ্বকাপ জিততে পারতো, জিতে নাই, এরকম হবে ব্যাপারটা। বাট মানে খুব বেশি ইয়া হবে না। আর এমনিতেই স্পেন তাদের বি টিম, আর্জেন্টিনা সাপোর্টারদের কিন্তু বি টিম স্পেন। আর এটা হলে তাদের জন্য এই বিশ্বকাপটা স্বর্ণ যুগের মতো হয়ে যাবে, যে হ্যাঁ আমরাই মানে সবকিছু এরকমই ফিল আসবে আর কি ব্যাপারটা। কারণ বার্সেলোনা কানেকশনের কারণে আর্জেন্টিনা ফ্যানরা কিন্তু মানে 99.95% বার্সেলোনা ফ্যান। ওই জায়গা থেকে আর্জেন্টিনা যদি নাও যেতে, স্পেন যদি যেতে, খুব কষ্ট আসলে পাবে না, কারণ যারা মেসি ফ্যান তারা আবার বার্সেলোনা ফ্যান এবং তারা আবার লামিন ইয়ামালের ফ্যান। মানে ওই দিক থেকে যদি ফ্রান্স আসতো তাহলে তাদের জন্য জিনিসটা বিরক্তিকর হইতো, যে ফ্রান্সের কাছে হারা লাগে, এইগুলো একটা ব্যাপার থাকতো। কিন্তু মানে এবং ধরেন আর্জেন্টিনা যদি ইংল্যান্ডের সাথে বাদ যায়,
বাংলাদেশে স্পেন সাপোর্টারের সংখ্যা দেখবেন যে হাই লেভেল, অনেক দূর পর্যন্ত। কারণ কালকে আমি দেখছি হ্যাঁ। যে আমি পুরো বিশ্বকাপ মাথায় রাখলাম আর্জেন্টিনা ফ্যানদেরকে, কিন্তু তারা আমার ফ্রান্সকে সাপোর্ট দিল না, কেউ দিল না। ওকে, আচ্ছা এই প্রশ্নটা আমি না করে পারছি না। ধরেন ইংল্যান্ডের সাবেকরা অনেক বেশি খেপাচ্ছে আর্জেন্টিনার ফুটবলারদেরকে, ইনক্লুডিং লিওনেল মেসি। হ্যাঁ, এখন পর্যন্ত ইংল্যান্ডের আসলে ওয়ার্ল্ড ফুটবলে অ্যাচিভমেন্টটা কি, এবং কি এটা আসলে মানে অপমানসূচক ভাবে বলতে চাচ্ছি না, কেন কিছু নেই, এটার কোনো অ্যান্সার আপনার কাছে আছে? ওদের অ্যাচিভমেন্ট হচ্ছে ওরা ফুটবলের জনক। So, এটাই হচ্ছে ফুটবলের সব জনক- জায়গায় বলে বেড়ায় যে আর্জেন্টিনাতে যে এই যে 2-3টা ফুটবল বিশ্বকাপ জিতছে, আর্জেন্টিনাতে এই ফুটবল বিশ্বকাপটা আমরাই দিছি, আমরা দেওয়ার কারণে তারা ফুটবল খেলতে পারছে, হ্যাঁ, এটাই ওদের অ্যাচিভমেন্ট। বাট ফলাও করে বড়াই করে এটাই প্রচার করে আপনার ইংলিশ পুরো media। বিশ্ব ফুটবলে কখনো স্ট্যান্ডার্ড কাদেরকে ধরা হয়? ধরেন আর্জেন্টিনার ফুটবলকে, ব্রাজিলের ফুটবলকে, স্পেনের ফুটবলকে, এমনকি আপনার যারা এতদিন জার্মানি, ওয়ার্ল্ড কাপে ইতালি, মানে ওয়ার্ল্ড কাপে 3টা ওয়ার্ল্ড কাপে চান্স পায়নি, ইতালির ফুটবলকেও কিন্তু একটা Reference। স্ট্যান্ডার্ড হিসেবে ধরা হয়, যেটা ডিফেন্সিভ ফুটবল। মানে একটা স্টাইল রেফারেন্স একটা দেয়া style হচ্ছে। reference জার্মানের তো একটা আছে। স্টাইল আছে, জার্মানির স্প্যানিশ একটা স্টাইল আছে, ফ্রেঞ্চদেরও আলাদা ইংল্যান্ড লিগ আছে। ইংল্যান্ড মানে হ্যাভিং দ্য বেস্ট লিগ ইন দ্য ওয়ার্ল্ড, ইপিএল, তারপরেও তাদের জয়ের মানে এটার একটা কারণ হচ্ছে ইংলিশ মিডিয়া, ইংলিশ যা মিডিয়া। কিছু না হ্যাঁ, তাকে আর আরো এত বড় করে প্রচার ইটস করে। কামিং হোম। এই যে মানে এই ওয়ার্ল্ড কাপের শুরু থেকে আর কি টমাস টুচেল ইংলিশ মিডিয়াকে বেশ ভালো হ্যান্ডেল করে এবং কন্ট্রোল করে। লাস্টে ইংলিশ মিডিয়াই টমাস টুচেল আর ড্রেসিং রুমের গন্ডগোল বা মতের অমিলের নিউজ লিক করে দিস এবং আর্জেন্টিনার বিরুদ্ধে প্রপাগান্ডা ক্যাম্পেইন চালু করে দিছে। এবং মানে যা কিছু না তার চেয়ে তাকে আরো বড় করে দেখানো হচ্ছে এদের কাজ, এবং এরা মূলত ফুটবলের ন্যারেটিভ সেট করে। এবং এই যে আর্জেন্টিনা টু জায়ানিস্ট কানেকশন, এই জিনিসগুলোও কিন্তু ইংলিশ মিডিয়া কোথায় নিয়ে আসছে। তো এরকম যদি হইতো যে মানে তাহলে তো জায়ানিস্টদের ওয়ার্ল্ড কাপ যদি হয় এটা, তাহলে মানে প্যালেস্টাইন সাপোর্ট করা মানে লামিন ইয়ামালের স্পেন কেন ফাইনালে গেল? মানে আমার কাছে সবচেয়ে অবাক লেগেছে এরকম একটা স্টেটমেন্ট যে নেতানিয়াহু যতদিন আছে ততদিন আর্জেন্টিনা এবং লিওনেল মেসি কাপ জিতবে। মানে রাবিশ আমি যদি বলি, টোটাল রাবিশ আর কি। এনিওয়ে মানে ইংলিশ ফুটবল আসলে দিন শেষে কতটা কি করতে পারবে সেটা আজকের ম্যাচেই আসলে তাদেরকে প্রমাণ প্রমাণ করতে হয়ে হবে, যাবে। এখানে আসলে করতে হবে আসলে। হ্যাঁ, এখানে আরো একটা ব্যাপার আছে যে তারা দেখেন ইউরোটা কিভাবে হারছে ইতালির কাছে, মনে হয় শুট আউটে। হ্যাঁ, এবং যেই প্লেয়ারগুলো আসলে মিস করছে এরা নিজ নিজ ক্লাবের রেগুলার পেনাল্টি টেকারও হ্যাঁ। রেগুলার। তো এই জায়গার তার মানে তারা ওই স্ট্রাকচারাল ওয়ার্কটা করে নাই এবং তারা ফুটবলটাকে স্পোর্টিং প্রজেক্ট হিসেবে নেয়নি ন্যাশনালের জন্য। তাদের মেইন ফোকাসটাই হলো ইংলিশ প্রিমিয়ার লিগ। তারা মূলত ইংল্যান্ড না, তারা মূলতই হলো ইংলিশ প্রিমিয়ার লিগ। ওখান থেকে বাইসে প্লেয়ার নিয়ে আসো, বসায় দাও, খেলো। এই কারণে তাদের ন্যাশনালের কোনো লিগাসি নাই, ন্যাশনালের কিচ্ছু নেই, ন্যাশনালে তারা ডমিনেটিং হইতেও পারে নাই। এই একটা জেনারেশন ইয়াঙ্গার থাকার কারণে এত দূর আসছে এবং তাদের মধ্যে কিছুটা প্যাশন থাকায় এই পর্যায়ে আসছে। এবং টমাস টুচেলের মতো ম্যানেজার হওয়ার কারণেই এই পর্যন্ত আসে, তা না হলে ইংল্যান্ড ইজ নাথিং উইদাউট টমাস টুচেল। মানে আমার কাছে কেন জানি মনে হচ্ছে যে ফাইনালি টুর্নামেন্টের শুরুর দিকে ইংল্যান্ডের যে নেচার অ্যান্ড যে ক্যারেক্টারটা আসলে এক্সপোজড হয়নি সেটা এখন দেখা যাচ্ছে ফাইনালি সেই জায়গায় তারা আর চলে এমনিতেই আসছে। ধরেন ইংল্যান্ডকে হাইপটা দেওয়া হচ্ছে ধরেন বাংলাদেশ কমিউনিটির, মাদ্রিদিস্তা এবং ব্রাজিলিয়ান ফ্যানদের দ্বারা। আর্জেন্টিনার বিরুদ্ধে মনে করতেছে যে ইংল্যান্ড অনেক ভালো টিম হয়ে যাবে, জুড বেলিংহাম, হ্যারি কেন, ওরে বাবা। কিন্তু ব্যাপারটা হচ্ছে এরকম যে আবার তারা সিমিলার হাইপটা ফ্রান্সকে দিছে। কিন্তু দেখেন ফুটবল কিন্তু হাইপে চলে না, রিয়েলিটি চেক দেওয়ার একটা বিষয় থাকে। আপনি ইংল্যান্ডের মেক্সিকোর সাথে পারফরমেন্সটা আপনি যদি আসলেই মানে ওইভাবে ইংল্যান্ডকে ফেভারিট চিন্তা করেন, তাহলে মেক্সিকোর সাথে ম্যাচটাকে আরেকটা রিওয়াইন্ড করবেন। মেক্সিকো ফিজিক্যাল প্রেজেন্স এবং প্লেইং স্টাইল ওয়াইজ নিয়ারলি আর্জেন্টিনার মতো খেলছে। তো সেখানে মেক্সিকোতে লিওনেল মেসি নাই, আর্জেন্টিনাতে লিওনেল মেসি আছে। এবং হারা ম্যাচ থেকে হ্যারি কেনকে ওইভাবে ফিরে আসার সুযোগ আসলে আর্জেন্টিনা দেবে না। কোত্থেকে দেবে? হ্যাঁ, মানে আপনি আমি মনে করি যে মেসি একবার টটেনহামের সাথে খেলছিল, 4-2 একটা ম্যাচ হয়েছিল, সিমিলার টাইপের একটা সিনারিও আসতে যাচ্ছে। স্পেস পাবে, একদম পিছন দিক
থেকে যায়, মানে জুলিয়ান আলভারেজ, লাউতারোরা বেঞ্চ থেকে এসে, আমার কাছে তো এরকম মনে হয় আর্জেন্টিনা যদি 2-0 পিছায়ও থাকে, মানে আফটার 70 পুশ করে এই ম্যাচ বের করে ফেলা সম্ভব। মানে সেম ইজিপশিয়ান হ্যাঁ আরেকটা সম্ভব, কারণ ইংল্যান্ড আপনার কতক্ষণ ধরে বক্সে ডিফেন্ড করতে পারবে আর্জেন্টিনার সামনে। মানে আমি এতটুকু বুঝি যে আর্জেন্টিনা এই ম্যাচে মানে ফার্স্ট লিড আর্জেন্টিনাই নিতে যাচ্ছে, এরপরে সাফোকেট করাবে, তারপর আস্তে 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 মানে খেলা স্লো করে দিবে। ইংল্যান্ড যখনই একটু পাগল হইতে থাকবে তখন হচ্ছে নার্ভে খেলে আরো ডাবল করে নিবে লিড। হাবিব ভাই, মানে শেষ তো করতে হয়, জি আলোচনার অনেক কিছু থাকে, আলোচনা করতে ভালোও লাগে, কিন্তু না, তারপর আপনার সাথে শেষ এমনিতে করতে হয়। জিনিসটা খুব ভালো জানি। আচ্ছা, শেষ করার আগে কয়েকটা প্রশ্ন করি ছোট ছোট করে। এক হচ্ছে, ধরেন আজকে আর্জেন্টিনা হেরে গেল, মেসিবিহীন ফুটবল বিশ্বটা আসলে কেমন হবে? কি মিস করবেন সবচেয়ে বেশি? সবচেয়ে বেশি মিস করবো আসলে টেকনিক্যাল ফুটবলের একটা মডার্ন অধ্যায় যাকে দিয়ে শুরু হয়েছিল, এটা সমাপ্তি হয়ে যাবে, এবং এই প্রোফাইলের ফুটবলারও আসবে না, এই ধরনের স্টাডিও আর কখনো প্রয়োজন হবে না। ফুটবলটা অনেক বেশি যান্ত্রিক হয়ে উঠবে, ডেটার উপরে হয়ে উঠবে, মেকানিক্যাল হয়ে উঠবে, মানে অনেক বেশি যান্ত্রিক টিমগুলো আস্তে আস্তে সাকসেস পাওয়া শুরু করবে। আমার মনে হয় লাস্ট এক্সিস্টেড ট্যালেন্টেড প্লেয়ারের বিদায় হয়ে যাবে, যেই শুধুমাত্র ট্যালেন্টের দমে মডার্ন ফুটবলে ডমিনেট করে গেছে। বিউটি হ্যাঁ, বিউটিফুল ফুটবলের ফুটবলের বিউটি যেটা, ব্র্যান্ডটা এখানেই খতম, শেষ। ওকে, ইংল্যান্ড যদি জিতেই যায় সত্যি সত্যি, সেক্ষেত্রে ইংল্যান্ড ভার্সেস স্পেন ম্যাচে চ্যাম্পিয়ন হিসেবে নিশ্চয়ই আপনি স্পেনের কথাই বলবেন। ক্লিয়ারলি উইনার। ইংল্যান্ড যদি কোনোভাবে আর্জেন্টিনা বাধা পার করতেও পারে, স্পেনের সাথে আসলে তার পেরে ওঠার কোনো সুযোগ নাই, কারণ স্পেন যদি ফ্রান্সকে হারাতে পারে তাহলে ইংল্যান্ডকে হারানো আসলে তাদের জন্য কোনো মানে এটা আসলে খুব একটা ঝামেলা হবে না আর কি। ওকে, বাট তারপর ফুটবলে তো মিরাকেল থাকে, থাকেই ডেফিনেটলি, কিন্তু সেটার বাদে আপনি যদি মানে ফ্যাকচুয়ালি যান, তাহলে স্পেন এনি ডে ফেভারিট ইংল্যান্ডের চেয়ে। মানে আমি জাস্ট কভার করার জন্য জিজ্ঞেস করি, সেটা হচ্ছে ইংল্যান্ড আর্জেন্টিনা ম্যাচ টাই ব্রেকারে যাওয়ার কোনো চান্স দেখেন কিনা? স্লাইটেস্ট চান্স আছে, কারণ মানে আর্জেন্টিনা হয়তো ইংল্যান্ডকে, মানে যদি ইংল্যান্ড ওইভাবে ফোর্স হয়ে উঠতে পারে, আর্জেন্টিনা যদি তাদের মানে ডিফেন্সিভ উইকনেসগুলা রিকভার করতে না পারে, এবং ইংল্যান্ড যদি ব্রেভ ফুটবল খেলে ওইভাবে চলে আসতে পারে, তাহলে হয়তো রেগুলার টাইমে গোল ব্যবধান সেম থাকতে পারে, এমনকি নীল হইতে পারে, এক্সট্রা টাইমেও নীল হইতে পারে। দেন কারণ দুইটা টিমই আসলে, ইংল্যান্ডও কিন্তু অনেকটা ওই যে সাফারিং ফুটবলই খেলে, সো দুইটা টিমই আসলে সাফারার, তো এই পর্যায়ে জিতে পারে। আর ট্রাইব্রেকারে গেলেও স্লাইটেস্ট অ্যাডভান্টেজ আর্জেন্টিনা থাকবে। ওকে, লিও মেসি আজকের ম্যাচে হারুক অথবা জিতুক, গোল করবে কিনা? কারণ তার লাস্ট ওর একটা গোল করা বাকি আছে, কারণ আছে। ম্যারাডোনা ইংল্যান্ডের বিপক্ষে গোল করছিল, একটা গোল করা বাকি আছে। আর মেসি যদি ফিক্স করে নেয় যে আই ওয়ান্ট টু স্কোর টুডে, তাহলে সে আসলে মানে ওই জিনিসটা সামহাউ করে ফেলতে পারে। আমার ধারণা তার ইচ্ছা আছে, কারণ যেভাবে ইংলিশ না, এমনিতেই ওয়ার্ল্ড কাপে মেসির টার্গেট শুরু থেকেই বুটের প্রতি ছিল, এই কারণে গোলের খুব কাছাকাছি ছিল এবং ওইভাবেই আসছে। শুধুমাত্র ওই যে সুইসদের সাথে গোলের কাছে আসছে কয়েকবার, কিন্তু শট ব্লক হয়েছে, এবং একটা শট হচ্ছে একদম পোস্টের একদম সাইড দিয়ে চলে গেছে, নিয়ার ইঞ্চ পারফেক্ট শট মিস হয়ে গেছে। তো লিও মেসি গোল স্কোরিং ফর্মে আছে, গোল স্কোরিং ফর্মে লিওনেল মেসি কখনো কখনো 2012 এর মেসি হয়ে যায়। আমি মনে করি মেসি গোলও পাবে আজকের ম্যাচে, অ্যাসিস্টও পাবে। লাস্ট কোয়েশ্চেন, স্কোর লাইন যদি 90 মিনিটস হয় আর 90 মিনিটস রেগুলার টাইম স্কোর লাইন, আমার মানে আমি মনে হয় ঘুমের ভিতরেও দেখছি 3-1 আর্জেন্টিনা, 3-1 আর্জেন্টিনা রেগুলার টাইম। একটা তো লিও মেসির গোল, বাকি দুটো একটা গোল ডিফেন্ডারদের কাছ থেকে আসতে পারে, রোমেরো, মার্টিনেজ, যে কোনো ডিফেন্ডার, ডিফেন্সিভ কোনো প্লেয়ার, যেটা ফুলব্যাকদের মধ্যে থেকে যে কোনো একজন হইতে পারে। গুলিয়ানো সিমিওনে স্টার্ট করলে গোল পেয়ে যেতে পারে, বার্কো স্টার্ট করলে গোল পেয়ে যেতে পারে, এই ধরনের একটা সম্ভাবনা আছে, কারণ দে উইল রান বিহাইন্ড দ্য লাইন। আচ্ছা, এমনকি পরে আসা আলমাদাও গোল পেতে পারে। সো মানে আর্জেন্টিনার ডিফেন্স, মিডফিল্ড এবং স্ট্রাইকার, এই হিসাব করলে আমার একটা গাট ফিলিং আছে হলো যে জুলিয়ান আলভারেজ আজকে একটা স্কোর করতেই পারে, চান্স পেলে করবে। হ্যাঁ, চান্স পেলে করবে। আর ডিফেন্ডারদের মধ্যে যে কেউ
সো এই জন্য আমি 3টা বললাম আর কি, মেসি একটা, হ্যাঁ। আলভারেজ একটা, ডিফেন্ডারদের মধ্যে যে কেউ একটা। শেষ করি, মানে শেষ করব জি। আপনার কথা দিয়ে শেষ করি। ধরেন ফ্রান্স সমর্থক হিসেবে আপনার দল বিশ্বকাপের বাইরে চলে গেছে, আপনার একটা ফিলিং, আপনার এক ধরনের একটা কষ্ট। আজকে যদি আর্জেন্টিনা ইংল্যান্ডের কাছে হেরে বিশ্বকাপ থেকে ছিটকে যায়, বাইরে চলে যায়, আর্জেন্টিনা ভক্তদের জন্য, আর্জেন্টিনা সমর্থকদের জন্য আপনি কি বলবেন অ্যাজ অ্যানালিস্ট, অ্যাজ ফ্যান? এইটা খুবই আমার একটা ইম্পর্টেন্ট মেসেজ দেওয়ার আছে, সেটা হচ্ছে আসলে আর্জেন্টিনার ফ্যান হয়ে আপনি বুকে হাত দিয়ে বলেন যে আপনি মেসির কাছ থেকে এইরকম ক্যাম্পেইনটা পাবেন বলে আশা করছিলেন কিনা। আপনি আশা করেন নাই, আমি শিওর। আপনি ভাবছিলেন মেসি হয়তো প্লে মেকিং করবে, চেষ্টা করবে টিমের সাথে কানেক্ট থাকার। কেউ কেউ হয়তো এভাবেও ভাবছেন যে মেসি বেঞ্চ থেকে আসবে, নিকো পাস স্টার্ট করবে। কিন্তু সেই প্লেয়ারটা হার না মানা মানসিকতা দিয়ে আপনার টিমের সবগুলো স্ট্যাটের টপ প্লেয়ার এখন পর্যন্ত। তো যেই প্লেয়ার আপনাদের ফ্যানদের জার্নির স্বপ্ন পূরণ করে দিছে কাতারে, সে যদি আজ নাও জেতে, তার যদি আজকে বিদায় হয়ে যায়, মনে করবেন যে বিশ্বকাপে মেসিকে দেখা এটাই শেষ ম্যাচ ছিল, এবং এই ম্যাচটা এমনভাবে এনজয় করবেন, হাইরে গেলেও অন্তত বলবেন যে মেসি একটা লিগাসি আপনাদের দিয়ে গেছে, ওয়ার্ল্ড কাপের এই স্টেজে এই বয়সে 8টা গোল 2টা অ্যাসিস্ট দিয়ে গেছে, প্লাস হচ্ছে একটা ফাইটিং টিম দিয়ে গেছে, এবং আর্জেন্টিনার পরবর্তী প্রজন্মের জন্য একটা স্পিরিট দিয়ে গেছে, যে স্পিরিটে আপনারা পরবর্তী বিশ্বকাপগুলোতে পারফর্ম করতে আসবেন। এবং এই মেসি লিগাসিটাই হবে আপনাদের গ্যালারির সৌন্দর্য এবং আপনাদের গর্বের, সারা জীবনের গর্বের একটা অর্জন। এই প্লেয়ারটা 1000 বছরে একবার আসে, 100 বছরে একবার আসে, 200-300 বছরেও আসে না। আপনারা ভাগ্যবান যে আপনাদের দলে মেসিকে পাইছেন, এবং আপনারা ভাগ্যবান যে আপনারা লিওনেল মেসির ফ্যান। থ্যাংক ইউ সো মাচ হাবিব ভাই, মানে এর থেকে ভালো বোধ করি হতে পারতো না। জি, থ্যাংক ইউ ভাই। দর্শক, শেষ করব ওয়ালটন স্মার্ট ফ্রিজ প্রেজেন্টস ডাবল ট্যাকেল, এবং হোপফুলি আর্জেন্টিনা ভার্সেস ইংল্যান্ড ম্যাচটা আপনারা এনজয় করবেন। আগামীকাল আবারও আপনাদের সাথে কথা হবে। থ্যাংক ইউ সো মাচ।